অঢেল সম্পত্তির মালিক রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা অধ্যাপনা ছেড়ে নাম লেখান রাজনীতিতে। রিসোর্টের নামে স্থানীয়দের জমি দখলের অভিযোগ। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের চাঞ্চল্যকর চুরির রহস্য উন্মোচন করেছে পুলিশ। 5 দিনের অভিযানে গ্রেফতার 4 টাকা নিতে ব্যবহার হয় ময়লার ব্যাগ। নারায়ণগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাহাকে ভারতে পাচার, জালে আটকা আরও কয়েকজন নারী। পাচার হওয়াদের উদ্ধারের আশ্বাস পুলিশের। বেহাল মিরপুরের ধামাল কোর্ট এলাকার সড়ক চরম ভোগান্তিতে এলাকাবাসী, জেনেও নিশ্চুপ জনপ্রতিনিধি। এবং যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার করলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। 12 বছর পর চূড়ান্তভাবে পেলেন মুক্তি, ফিরবেন অস্ট্রেলিয়ায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার বিস্তারিত। ছাগলকান্দে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান নরসিংদীতেও স্ত্রীর নামে গড়েছেন অঢেল সম্পত্তি। গত 15 বছরে লায়লার নামে সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রিসোর্টের নামে দখল করেছেন স্থানীয়দের বহু জমি। রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লার এসব সম্পদের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সহকর্মী সুমন বর্মনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে আসেন লাকি। নরসিংদী রায়পুরা উপজেলার মরজালে 30 বিঘা জমির উপর গড়ে তুলেন আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এছাড়া বানিয়েছেন আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। এসব সম্পদের বেশিরভাগই সাধারণ মানুষের জমি দখল করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার যে পিত্ত সম্পদরা মূলত আমার যদি গভর্নমেন্টের দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্টের হাতে বিচার থাকে, একবারে নিঃশর্তভাবে আমার জমিটা কীভাবে নিচ্ছে এটা আমার জানার বিষয়। যদি দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্ট সঠিক থাকে তাহলে আমার জমিনের দাম আছে। আমার জমিটা এসে আমার কাছ থেকে না নিয়ে পুরোটা কীভাবে দখল করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, খাদ্য কর্মকর্তার মেয়ে লাকি সরকারি কলেজে শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পরই খুলে যায় ভাগ্য। গত 15 বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পদ। একজন প্রভাষক কিংবা একজন প্রফেসরের এত সম্পদ হতে পারে না, এটা আমিও বুঝি, সাধারণ একজন মানুষ বা একটা বাচ্চাও বুঝবে যে এটা সম্ভব না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, 2023 সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের মৃত্যুর পর স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। সেই সঙ্গে স্বামী ও স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। লাকির এসব সম্পদের আয়ের উৎস খতিয়ে দেখা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। একজন সম্মানিত টিচারের তো এত অঢেল সম্পদ থাকতে পারে না। পার্কের সামনে যে এই জায়গাগুলো মানুষের কাছ থেকে দখল করে রাখছে। মনে হয় লাকির কাছে এই নরসিংদীর আওয়ামী লীগ জিম্মি, আর এক মতিউরের কাছে মনে হয় সারা বাংলাদেশ জিম্মি। এটা যদি সরকার যুগোপযোগী পদক্ষেপ না নেয়, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। স্বামী স্ত্রীর এমন কর্মকাণ্ডে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঢাকার দক্ষিণখান সহ বগুড়ার বিভিন্ন উপজেলায় টানা 5 দিনের অভিযানে চুরির সাথে সংশ্লিষ্ট 4 জনকে গ্রেফতার সহ উদ্ধার করা হয়েছে 10,85,940 টাকা। পেশাদার চক্রের 5 জন মিলে ব্যাংকে এ চুরি সংগঠিত করে টাকা নিয়ে গেছেন ময়লার ব্যাগে। টাকার ভাগাভাগি শেষে মূল পরিকল্পনাকারী কিনেছিলেন একটি মোটরসাইকেলও। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। 12 জুন রাতে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড়ের আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। নিরাপত্তা প্রহরী না থাকার সুযোগে মুখে পলিথিন পেঁচিয়ে আর বেলচা হাতে পেশাদার চোরচক্র লুট করে উপশাখার প্রায় 29,40,618 টাকা।
ঘটনার ১২ দিন পর ঢাকার দক্ষিণখান এলাকাসহ বগুড়ার সোনাতলা, শিবগঞ্জ ও আদমজী থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত আলামত সহ উদ্ধার করা হয়েছে ১০,৮৫,৯৪০ টাকা। টাকা ভাগাভাগি শেষে মূল হোতা কিনেছিলেন একটি বাইকও। আমাদের এই ধারাবাহিক ৫ দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই ৪ জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। চুরির মূল হোতা জাহিদের নির্দেশনায় প্রথমে বিমল এবং আরেক পলাতক আসামি সারাদিন উপশাখার আশপাশ পর্যবেক্ষণ করে। রাতে জাহিদ আর বিমল পিছন দিয়ে ব্যাংকে প্রবেশ করে সিন্দুক ভেঙে টাকা চুরি করে ময়লা ফেলার ব্যাগে করে নিয়ে যায়। সকল আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানায় পুলিশ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সদরের পল্লী মঙ্গল এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে চুরি ও ২৭শে মে রাতে বগুড়া শিবগঞ্জে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনাও একই সূত্রে বাধা থাকতে পারে বলছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিখোঁজ রাহা পাচার হয়েছে ভারতে। সেখানে মাদক সেবন ও নানা নির্যাতনেরও তথ্য প্রমাণ এখন দেশ টিভির হাতে। পাচার চক্রের অন্যতম তানভীর একইভাবে পাচার করেছে তার স্ত্রীকেও। বিষয়টি পুলিশকে জানালে পাচার হওয়াদের ভারত থেকে উদ্ধারের আশ্বাস দিয়েছেন তারা। এম এ আজিমের রিপোর্ট। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মরিয়ম আরফান রাহা ঢাকায় ঘুরতে যাবার কথা বলে গেল ১২ জুন তাকে বাসে তুলে অজ্ঞান করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ভারতে। আর এত সব কর্মকাণ্ডে জড়িত তানভীর নামের এ যুবক। জ্ঞান ফিরলে পরিস্থিতি বুঝে বোনকে কল দেয় রাহা, জানায় বাঁচার আকুতি। রাহা, একা ওইখান থেকে কোথাও যাবি না, মিমের সাথেও যাবি না, পুলিশের সাথে তোরা পুলিশের কাছে থাকবি, তোরা পুলিশের কাছে থাকবি, আমরা যতক্ষণ পর্যন্ত তোর কাছে না পৌঁছাই। তানভীরের কথায় সায় দিয়ে মাদক সেবন থেকে শুরু করে তার কথা মতো সব কাজ করতে থাকে সে। তবে কৌশলে ছবি তুলে বাবা ও বোনকে পাঠাতে শুরু করে রাহা। এক পর্যায়ে ভারতের সড়কে পুলিশ দেখে দৌড়ে যায় সে। ততক্ষণে কেটে পড়ে পাচারকারীরা। রাহাকে পাচার করতে তানভীর ব্যবহার করে তার সদ্য বিবাহিত স্ত্রী মিমকেও। তাকেও একইভাবে বিক্রি করা হয় ভারতে। তবে সে এখন পুলিশ হেফাজতে। বইলা নিয়ে আসি নাই ওর ফ্যামিলি, এটাই তো আমি বললাম যে এটাই আমার ভুল, যে আমি তো ফ্যামিলি থেকে বইলা নিয়ে আসি নাই, বাদ দিলাম, কারণ আমি জানি আমি আমার নিজের লাইফটা নষ্ট করছি। কিন্তু দেখো এটা নিজের দেশ না, এই জায়গার ভিতরে যদি আমি এরকম একটা সিচুয়েশনে থাকি, তোমার জায়গায় তোমার বোনটারে তুমি নিতাছ, আমার ফ্যামিলি থেকে কেউ আমার সাপোর্ট করবো না, তাহলে এই কাজটা কি আপু ঠিক কও? মেয়েকে আনতে যেতে হবে ভারতে। তবে ভিসা, পাসপোর্ট আর অর্থ না থাকায় দিশেহারা রাহার বাবা। মা বাবা দুইটাই আমি। এই মেয়েটাকে আমি যদি মেয়েকে খাইয়ে না দিতাম ও খেত না, আমার সাথে ছাড়া ঘুমাইতো না। আমার সেই মেয়েটাকে ভয় দেখাইছে যে 25 জন ওকে রেপ করবে। বিষয়টি নিয়ে দেশ টিভি থেকে কথা বলা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে মেয়েটিকে কলকাতা পুলিশ উদ্ধার করে একটি সেফ হোমে রেখেছে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এখন মেয়েটির পরিবারকে পুলিশি সহায়তা দিয়ে মেয়েটিকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে মেয়েটিকে তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। 3 দিন ধরে রাহাকে খুঁজে না পেয়ে অবশেষে গেল 15 জুন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। নারায়ণগঞ্জে ফোন করে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা, পূর্বশত্রুতার জেরে খুন, ধারণা স্থানীয়দের, জড়িতদের খুঁজছে পুলিশ। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর।
5 বছর পর পর জনপ্রতিনিধি বদল হলেও বদলায়নি মিরপুরের ধামাল কোর্ট এলাকার সড়কের অবস্থা। ভোগান্তি কাটেনি এলাকাবাসীর। রোজার আগে সড়কটি সংস্কার কাজ শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত কিছু দেখা যায়নি। বেহাল সড়কের কারণে এলাকায় আসে না OMS এর ট্রাক। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ইফতেখার রেজা রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের ধামাল কোর্ট এলাকা। এলাকাটিতে প্রায় 80,000 থেকে 1 লাখ লোকের বসবাস। প্রতিদিনই এ সড়ক দিয়ে চলাচল করে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন। এলাকাটিতে বর্ষাকালে জমে হাঁটু পানি আর শুকনো মৌসুমে ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এখানে বৃষ্টি হলে মনে করেন পানি জমাট হয়ে যায়। মানুষের চলাফেরা, রিক্সা গাড়ি কোনো কিছু কেউ আসতে চায় না। স্কুলে যাইলে জামা কাপড় ভিজা যায়, আবার মাঠে খেলতে পারি না বিকালবেলা। কেন? পানিতে শরীর ভিজা যায়, তারপর বাবা মা মারে। দুর্গন্ধ জাগো ক্ষমতা আছে, ওরা মনে করেন যে এটা করে রাখছে, কিছু করার নেই আমাদের। কেউ হাতে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, গাড়ি উল্টে পড়ে যায়, পানি উঠলে মধ্যে হাঁটা চলার বন্ধ একবারে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেও দায়িত্ব নেয়ার পর ভুলে গেছেন স্থানীয় কাউন্সিলর। কাজ শুরুর কোনো লক্ষণ নেই বলেও জানান তারা। আমরা গেছি কমিশনারের কাছে কয়েকবার, বলতেছে রোজার ঈদের পর রোজার ঈদ গেল, এখন কোরবানির ঈদের পর করার কথা এখনো করে নাই। আমাদের থেকে ভোট নিয়ে জিতাই এই এলাকা, পুরো এলাকার ভোট সুন্দর করে নিছে, নেওয়ার পরের থেকে আঙ্গরে আর জিগায় নাই। যে আসে সেই বলে হবে হচ্ছে, এর ভিতর দেখা যাচ্ছে কাইটে কিটে রাস্তার মাঝখানে গর্ত করে রেখে গেছে, আর রাস্তা করে নাই কখনো। আমরা বস্তিতে থাই দেখে তো আমরা একটা মানুষ, আমরা তো পশু পাখি না। ভোট দিয়ে কাউন্সিলরে ঠিক মতো ছানামালকে একটা বড় করে। বেহাল সড়কের কারণে এলাকায় আসতে পারে না OMS এর ট্রাক, আর চলাচলে বেশি ভোগান্তি পোহাতে হয় শিশু শিক্ষার্থী ও রোগীদের। এই রেশনটা আমাদের এলাকায় দেওয়া হয় না, কিন্তু অন্য এলাকায় দেওয়া হইতেছে, কিন্তু আমাদের এখানকার মহল্লা যারা আছে তারা কি আরেক জায়গায় আনতে পারবে? এটা কাটার পরে কোনো রেশনের গাড়ি আসেই না, আর আমরা যাও পাইতাম এটা অন্য অন্য এলাকা ওইদিকে সার্ভিসিং হয়ে যায়। তো লুগি লয়ে গেল কুলো করে লয়ে যেতে হয়, একটা বাচ্চা লয়ে গেলে কুলো হয়ে যেতে হয়, কোনো একটা গাড়ি আসে নাই। আমাদের রুগী নিতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের চাই যে এই রাস্তাটা দ্রুত যেন নির্মাণ করা হোক। এ বিষয়ে বরাবরের মতোই আশ্বস্ত করেন স্থানীয় কাউন্সিলর। ওয়াসার যে আপনার এক্সেন আছে এবং ইঞ্জিন আছে, তাদের সাথে আমি আলোচনা সবসময় চালাই যাচ্ছি, যোগাযোগ করতেছি। ঠিকাদার নিয়োগ দেবে সেটা বলছে, নিয়োগ দিলে ওয়াসার পাইপটা সরে দিলে আমরা সাথে সাথে দ্রুত কাজটা করে ফেলাবো। আর কাজ অনুযায়ী আগামী নির্বাচনে কাউন্সিলরকে মূল্যায়ন করার কথা জানান স্থানীয়রা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। রাজধানীর লালমাটিয়ায় বুধবার রাতে সড়কের নিচে তিতাসের গ্যাস লাইনে আগুন ধরে গেলে রাস্তা ঘুরে আগুন নিভেছে ফায়ার সার্ভিস। একটি ম্যানহোলের মধ্যে তিতাসের গ্যাসের লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তীব্র গন্ধে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনআই নাহিদের রিপোর্ট। হঠাৎ মাটির নিচে গ্যাস সংযোগে আগুন লেগে ধোঁয়ায় আচ্ছন্ন সড়কের চারপাশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়ার F ব্লকে কাজী অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার ব্রিগেড চলে আসার পরে আমি পানি মারাইলাম। ওইখানে পানি মারার পরে দেখি যে আরও হিট, মানে ভাবটা আসতেছে। ওনারা এসে ঠান্ডা করে চলে গেল। এর মধ্যে দিয়ে ওনারা অনেকক্ষণ থাকার পরে চলে গেল। তারপরে আবার তিতাসের লোক আসলো। পরে ফায়ার সার্ভিস, ডেস্কো, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সড়কটির নিচে পানি নিষ্কাশন নালার কোনো অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান ফায়ার সার্ভিস ও তিতাসের কর্মকর্তা। জানান যৌথভাবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। সাথে সাথে ফায়ার পাম্প সেট করে ওখানে পানি দিতে থাকি জায়গাটাকে আগুন নির্বাপনের জন্য, এবং কিছুক্ষণ পরে আমরা যখন পানি দেই এই তাপমাত্রা কিছুটা কমে আসে, কিন্তু পুরোপুরি তাপ এখনও কমে না। তবে আমাদের পরবর্তীতে আমরা ম্যানহোলের ঢাকনা খুলে ভিতরে আমাদের ফায়ার ফাইটারটা সার্চ করেছে এবং তারা ওখানে কোনো ধরনের ফ্লেম দেখতে পায় নাই। পলিসি ইউজ করে আমরা ভিতরে চার্জ করার পরে আমাদের ধারণা যে তাৎক্ষণিক আগুনটা নিভে যায়, কিন্তু এইখানে মানে মানুষের যে ভাষ্য যে এটা নাকি বেশ কয়েকদিন ধরেই হয়তো ধোঁয়াটা উঠতেছে বা গরমটা আছে, তো হয়তো সেই কারণে অনেক বেশ সময় নিয়ে এটা পুড়ছে জন্য আমার ধারণা যেটা, সেই কারণে এখানে গরম ইয়েটা রয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও তিতাস দ্রুত সমস্যার সমাধান করবে এ আশা লালমাটিয়া এলাকাবাসীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বদলি নেমে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্তিনেজ। নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে নাসির হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়ার এক হোটেলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 9:30টার দিকে নাসির সহ কয়েকজন যুবক শহরের মণ্ডলপাড়ার মোড়ে একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে সেখানে মাদক বিক্রির টাকা ভাগ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা নাসিরকে রাস্তায় বের করে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দি আনছে বুঝে আমার করতে কয় না বুঝি তোর বন্দি থেকে ওকে দেয় না, আমি মার্কেটে যাই আছে এরপরে খবর পাইছি বাইরে হাসপাতালে আইছে। 8:30-9টার দিক দিয়ে আমার কাছে একটা ফোন গেছে যে আপনার ভাইয়ের গাড়ি যিনি মাইরা ভিক্টোরিয়া ফালাই দিয়ে গেছে। আমরা শুনি না দৌড়ে আছি, আমার ভাইয়ের অবস্থা ফোন পাইছি যে আমাদের ছোট ভাইরা কোপায় মারা ফেলছে, এদের ভিক্টোরিয়া আসলাম। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। সাতক্ষীরা ও নোয়াখালী থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন এবং মাওলা সুজন। শুরুতেই চলে যাচ্ছে সাতক্ষীরায়, সহকর্মী আছেন সুমন। সুমন, আজকের বাজার দর কেমন দেখছেন আর দরদাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এই সুলতানপুর বড় বাজার হচ্ছে পাইকারি পণ্য বিক্রির একটি অন্যতম প্রতিষ্ঠান। এখানে খুচরাও বেচাকেনা হয়ে থাকে, কিন্তু আজকের যে পাইকারি বাজার দর সেটি কিন্তু কোনো মতেই এখানকার যে ক্রেতা ভোক্তা তাদেরকে কিন্তু স্বস্তি দিতে পারছে না। কোনো স্বস্তির খবর এখানে নাই। আজকে এই যে এখানে পাইকারি আড়ত, এখানে কিন্তু আপনি পেঁয়াজের দাম যদি আজকের পেঁয়াজের দর বলি সেটি কিন্তু 85 টাকা অতিক্রম করেছে। একই সাথে আলুর দাম যদি বলি সেটি অর্ধ সেঞ্চুরি হাঁকিয়ে দৌড়চ্ছে। একই অবস্থা কিন্তু ডাবল সেঞ্চুরি করেছে আদা, রসুন, কাঁচা ঝাল সব কিছুতেই। এই অবস্থায় আসলে এখানকার যারা ক্রেতা, সেই ক্রেতাদের কিন্তু আমি ক্রেতাদের সাথে কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। এখন কিন্তু এই পাইকারি দোকান বা খুচরা দোকানে ক্রেতাও কিন্তু এখন দেখা যাচ্ছে না, দেখা মিলছে না। কারণ এই যে বাজার দর, এই বাজার দরের সাথে আসলে সহনশীল অবস্থার মধ্যে সাতক্ষীরার ক্রেতারা এখন আর নেই। কারণ মানুষের যে চালের যে দাম সেটিকে একটি স্থিতিশীল জায়গায় রাখার জন্য আলুর উপরে সেই চাপটা রাখা হতো, কিন্তু সেই আলু যখন 50-55 অতিক্রম করেছে তখন আসলে মানুষের মধ্যে, ক্রেতাদের মধ্যে অস্বস্তি দ্বিগুণ বাড়িয়েছে। এখন সব পণ্যই এখন আস্তে আস্তে ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এই অবস্থায় এখানকার সকল ক্রেতা ভোক্তা সকলের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে মনিটরিং এবং বাজার ব্যবস্থাপনায় যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছে এখানকার সকলেই। এমনকি যারা বিক্রেতা তারাও চায় যে একটি পদ্ধতিগত একটি জায়গা তৈরি হোক যেখান থেকে আসলে এই বাজার দরের যে ঊর্ধ্বমুখী এক এক সময় এক এক দর সেটি যাতে নিয়ন্ত্রিত এবং শৃঙ্খলিত অবস্থায় ফিরতে পারে। লিনিয়া এই ছিল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের বাজার দরের সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, আপনি জানান নোয়াখালীর যে বাজারের যে দর দাম এবং সেখানকার যে চিত্র কি বলছে ক্রেতা ভোক্তা এবং বিক্রেতারাও কি বলছে।
ধন্যবাদ সুমন, যেমনটি বলছিলেন বাজার পরিস্থিতির কথা নিয়ে। তো লিনি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। এটি নোয়াখালী জেলা শহরের প্রধান খুচরা বাজার হিসাবে পরিচিত। তো সকাল থেকে এই বাজারে যে চিত্রটি দেখা গিয়েছে, বিশেষ করে প্রথমে যদি আমি শুরু করতে চাই যে সবজি বাজার নিয়ে, সবজি বাজার ঈদের পর থেকে কিছুটা অস্থিতিশীল রয়েছে। কেননা যারা সবজি বিক্রি করেন তারা কারণ হিসেবে দেখিয়েছেন যে ঈদের পরে বাজার এবং বৃষ্টির কারণে বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি কম থাকা, সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে বলে তারা জানিয়েছেন। একই সাথে নোয়াখালীর বাইরে থেকে, বিশেষ করে অন্যান্য জেলা থেকে যেসব সবজি আসতো সেসব সবজি কম আসায় সবজির দাম বেড়েছে। যা কিছু আসে তার সাথে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ মিলিয়ে সবজির বাজার বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর একটি প্রভাব পড়েছে বলে বলেছেন সবজি বাজারে খুচরা বিক্রেতারা। তো উদাহরণ হিসেবে যদি সবজি বাজারে দুই একটি উদাহরণ দিই, তাহলে আমি বলতে হচ্ছে যে আজকের খুচরা বাজারে দেখা যাচ্ছে যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, বরবটিও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অন্যদিকে আলুর বাজারও কিছুটা ঊর্ধ্বগতির পর্যায়ে রয়েছে, বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। এভাবে যেসব অন্যান্য সবজি রয়েছে সবকিছু সবজি বাড়তি দামের পথ রয়েছে, ঊর্ধ্বগতির দিকে রয়েছে। এখন আমি যদি একটু মাছের বাজারের দিকে যাই, তাহলে বলতে হচ্ছে যে মাছের বাজার অত্যন্ত অস্থিতিশীল রয়েছে ঈদের পর থেকে। কেননা দেশীয় মাছের সরবরাহ বাজারে কম থাকায়, একই সাথে লোনা পানির মাছ এবং মিঠা পানির মাছ দুটো মাছে বাজারে সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন মাছ বিক্রেতারা। তারা জানিয়েছেন যেসবে এখন যে বর্ষা মৌসুমে যেসব দেশীয় মাছ বাজারে আসার কথা, সেসব মাছ বাজারে না আসায় মাছের দাম ঊর্ধ্বগতির পর্যায়ে রয়েছে। একটি রুই মাছ বা একটি কাতল মাছের কেজি দরে বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা, কোনো ক্ষেত্রে 450-500 টাকা কেজি দরও বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও বাড়তির পর্যায়ে রয়েছে। গরিবের যে মাছ রয়েছে পাঙ্গাস এবং তেলাপিয়া, তাও অত্যন্ত নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে যদি আমি মুরগির বাজার নিয়ে বলতে চাই যে আজকের বাজারে মুরগি বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। লেয়ার মুরগির দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 380 টাকা কেজি দরে। অন্যান্য সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি জাতের মুরগি রয়েছে, এই দুটি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। অন্যদিকে যদি গরুর মাংসের বাজার যদি আমি বলতে চাই, কেজি দরে 800 টাকা বিক্রি হচ্ছে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। এবং যে ডিম রয়েছে, যে ডিমের বাজারও অত্যন্ত অস্থিতিশীল রয়েছে। এক হালি মুরগির ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা হালি দরে। অন্যদিকে দেশি মুরগি এবং দেশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা হালি দরে। অন্যদিকে মুদি পণ্যের দিকে যদি যাই, যে চালের দাম অত্যন্ত ঊর্ধ্বগতির দিকে রয়েছে। প্রতি বস্তা চালের দাম 200-300 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এবং অন্যান্য মুদি পণ্য, বিশেষ করে পেঁয়াজ, রসুন, অন্যান্য যেসব মুদি পণ্য রয়েছে সবগুলো পণ্যই বাড়তি পদ রয়েছে। সামগ্রিকভাবে বলতে হলে যে নিম্ন শ্রেণীর যারা রয়েছে মানুষ, তারা এই ভুক্তভোগীর শিকার হচ্ছে, কোনো ক্ষেত্রে মধ্যবিত্ত ভোগান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। লিনিয়া, এই হচ্ছে নোয়াখালী বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সাতক্ষীরা নোয়াখালী থেকে বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী হাজারো পরিবার। অনেক এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ, এতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন দুর্গতরা। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বাচ্চা কাচ্চা লইয়া আমরা অনেক কষ্টে আছি, তাদের খানি দানি সবকিছু অনেক কষ্টের। বানভাসী মানুষ এভাবেই জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা। সাহায্য না পাওয়ায় অনাহার অর্ধাহারে দিন কাটছে মৌলভীবাজারের হাকালুকি হাওরবাসীর। ছেলে মেয়ে নিয়ে উপাস অনাহার থাকতেছে, চিরামুড়ি যাওই পাই এগুলো খাই, সরকারি বাবদে কিছু পাই নাই। আমার একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে আছি, আমরা কোনো সরকারি প্রতিদান পাই না। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমলেও বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি। বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর। পানির স্রোতের গতি নিম্নাঞ্চলের বসতভিটা তছনছ করে দিয়েছে। চরম বিপাকে সুনামগঞ্জের 7 উপজেলার 6.5 লাখ মানুষ। এই পানি চারিবাদে জিনিসপত্র ভাঙ্গে লাখড়ি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি ঘরে ঘরে ভাঙ্গিয়া টাইডিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে।
এখন বাচ্চা কাচ্চা পানির মাঝে হাত ভিতরে উঠছি যখন আছি। হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ারার পানি কমে বিপদসীমা 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ের প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। বন্যার ফলে নবীগঞ্জে 40 হেক্টর জমি শাকসবজি ও 25 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত 20টি মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে 40,000-এরও বেশি মানুষ। রাস্তা মুখা তোমানি বাড়ি ঘরে তো আর পানি আছে ভাই, গরদার তো গইতেই বলছে বাড়ি ঘরে এনে পানি না হামলে আইতাম কিলারে বাবা ওগুলো আল্লাহ জানুন বাবা, আমরা কিটা হইমু হলছেন পানি কতদিন নিব হোম। গেল কয়েকদিন পাহাড়ির ঢল ও বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি, তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুর লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণের সময় বেশ কয়েকটি স্প্যানে সমস্যা দেখা দেয়। সেই সমস্যার স্থায়ী সমাধান না করে সেতুর উদ্বোধন করা হলে মাত্র 6 বছরে স্প্যানের ঠিক উপরিভাগে ফাটল দেখা দেয়। সেতু রক্ষায় জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ টিম আনার কথা বলছে এলজিডি। রংপুর থেকে মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। শুক্রবার সন্ধ্যায় রংপুর লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট অংশে স্প্যানের সমস্যা দেখা দিলে সেতুর উপরিভাগে এভাবে ফাটল দেখা দেয়। পথচারীরা হাত দিয়ে তুলছেন সেতুর কার্পেটিং। ওই জায়গায় এড়িয়ে চলতে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেতু নির্মাণের সময় স্প্যান সহ নানা সমস্যার কথা স্বীকার করলেও মূল সেতুতে এখনো সমস্যা সৃষ্টি হয়নি বলে দাবি করছেন এলজিইডির এ কর্মকর্তা। যে ব্রিজ যখন উদ্বোধন হবে তার আগে এই ব্রিজের কিছু সমস্যা ধরা পড়েছিল। সেটা হচ্ছে যে ব্রিজের মূল ডেক স্ল্যাব ঠিক আছে, কিন্তু যখন ওয়ারিং কোর্স পরে করছে কিছু কিছু স্প্যানে ওয়ারিং কোর্স এবং ডেক স্ল্যাবের মাঝে কিছু সমস্যা ছিল এবং ওই সময় বুয়েট এবং এলজিডির এক্সপার্ট টিম এসে কিছু ট্রিটমেন্ট দিয়েছে। 2018 সালে উদ্বোধন করার পর মাত্র 6 বছরে সেতুর এমন বেহাল দশায় শঙ্কিত এলাকাবাসী। দুই ধারে ভাঙে যাচ্ছে, সামান্য মানে লোড পাইলেই ভাঙে যাচ্ছে। এগুলা খুলে খুলে একেবারে ভাঙি পড়ে গেছে। কাজটা খারাপ হয়েছে, তো খুবই নিম্নমানের কাজ। বাংলা ঠিক করতে হবে, যে ব্রিজ ঠিক না করলে তো যাওয়া ইচ্ছে করা যাবে না আমাদের। ক্ষুব্ধ জনতা বলছেন সেতুর নড়বড়ে এমন কাজে দায় নিতে হবে সংশ্লিষ্টদের। ব্রিজ ভাঙার কারণে তো গাড়ি ঝুঁকির মধ্যেই পড়ে, একটা রানিং গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা যাতে ভালো থাকে আমরা এটাই চাই, আর গাড়ি ঘোড়ার চাপ বেশি। এই রোডে যদি এরকম ভাঙা থাকে তাহলে কিন্তু কেউ গাড়ি আনবে না। অতিরিক্ত যানবাহন, বড় বড় যানবাহন চালানোর কারণে এই সমস্যাটা হচ্ছে। সামনে রোড আরো অবস্থা খারাপ। তবে এই অবস্থার জন্য ভারী যানবাহন আর অতিরিক্ত বৃষ্টিকে দুষছেন এলজিডির কর্মকর্তা। জানান সেতুর অবস্থা জানতে ডাকা হয়েছে বিশেষজ্ঞ। বিষয়টা আমাদের মাননীয় প্রধান প্রকৌশলীকে অবহিত করেছি, তিনি এক্সপার্ট টিম পাঠাবেন। এক্সপার্ট টিম পাঠায় এই যে ব্রিজের উপরে যে ওয়ারিং করছে সমস্যা, এটার কি ট্রিটমেন্ট দেওয়া যায়, ওই এক্সপার্ট টিম যে ট্রিটমেন্ট দেবেন সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। 122 কোটি 9 লাখ টাকা ব্যয়ে নির্মিত 750 মিটারের এ সেতুতে বসানো হয়েছে 16টি পিলার আর 15টি স্প্যান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কাছে দোষ স্বীকার করে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি। এদিকে মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ এখনও কোনো মন্তব্য না করলেও অন্যায়ের সঙ্গে আপোষ না করার আহ্বান জানিয়েছেন উইকিলিক্সের সম্পাদক। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্ত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পূর্ব শর্ত অনুযায়ী স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হাজির হন তিনি। এ সময় গুপ্তচর ভিত্তির আইন লঙ্ঘনের একক অভিযোগে মামলার শুনানি হয়। নিজের দোষ স্বীকার করেন অ্যাসাঞ্জ। এর পরপরই আদালত তাকে সাজার রায় দেয়। তবে ইতোমধ্যে যুক্তরাজ্যে কাটানোর সময়কে ওই সাজা হিসেবে বিবেচনা করে তাকে কারামুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা।
মুক্তি পেয়েই অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরবেন বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আদালতে অ্যাসাঞ্জকে মুক্তি দিলেও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে সাইপানের বাসিন্দাদের মাঝে। সে ক্ষমার অযোগ্য কাজ করেছেন বলেও দাবি তাদের। সে যা করেছে তা আমি পছন্দ করিনি, কারণ আমি নিজে সামরিক বাহিনীতে ছিলাম। জনগণকে তথ্য দেওয়া ঠিক নয়। সে বিশ্বাসঘাতক। লোকটি পালানোর চেষ্টা করেছিল, সমস্ত অভিযোগ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু অবশেষে সে এখন সাইপানে কিছু বিচারের মুখোমুখি হলো। এদিকে মুক্তির পর এ নিয়ে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য না করলেও মুখ খুলেছেন উইকিলিক্সের সম্পাদক। অবশ্যই আমরা উইকিলিক্স এবং তার স্বাধীনতার জন্য যে প্রচারাভিযান চালিয়েছি তাতে আমরা আনন্দিত যে অবশেষে আমরা তার ভয়াবহ পরিস্থিতির সমাপ্তি দেখতে পাচ্ছি। সাংবাদিকতা করতে গিয়ে ভারী মূল্য পরিশোধ করেছেন তিনি। এত কিছুর পর একটাই প্রশ্ন, সাংবাদিকদের কি হবে? এটি কি কাজকে শীতল করার প্রভাব ফেলবে? আমি একটা কথাই বলবো আপনাদের, এখন মশাল তুলে নিতে হবে, কারণ অনেক সমস্যা বাকি রয়েছে। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে 5 বছরের বেশি সময় ধরে বন্দী ছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দেন। 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। এরপর থেকে গ্রেফতার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসের রাজনৈতিক আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে 2020 সালের 11 এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। যুক্তরাজ্যের কারাগারে থেকেই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।